একাদশ শ্রেণীতে নবাগত সকল শিক্ষার্থীকে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের সাথে আছি আমি আইরিন সুলতানা। আমি মানবিক বিভাগের পরিনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক। সাময়িক পরিস্থিতির কারণে যেহেতু তোমাদের সাথে এখন আমাদের দেখা হবে অনলাইন ক্লাসে, তাই সবসময় অনলাইন ক্লাস ফলো করবে। আশা করি এতে তোমাদের অনেক উপকার হবে এবং তোমরাও উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। আজকে তোমাদের সাথে আমার পরিনীতি ও সুশাসন বিষয়ে প্রথম ক্লাস, তাই প্রথম অধ্যায় থেকেই তোমাদের জন্য শুরু করছি। প্রথম অধ্যায়ে আছে পরিনীতি ও সুশাসন পরিচিতি। যেহেতু পরিনীতি ও সুশাসন বিষয়টি নিয়ে আলোচনা করব, সুতরাং আমাদের প্রথমেই জানতে হবে পরিনীতি কী এবং সুশাসন কী। তাহলে প্রথমে আমি তোমাদেরকে পরিনীতি সম্পর্কে ধারণা দিচ্ছি। পরিনীতির ইংরেজি প্রতিশব্দ হলো সিভিক্স। এই সিভিক্স শব্দটি উৎপত্তি হয়েছে দুটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে। সিভিস অর্থ নাগরিক আর সিভিটাস অর্থ নগররাষ্ট্র। এবার আমি এই দুটিকে সুন্দরভাবে পরিনীতিটাকে দুটি অর্থে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শাব্দিক অর্থে সিভিক্স বা পরিনীতি হলো নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। আর উৎপত্তিগত অর্থে নগর ও নগরবাসী সম্পর্কিত রীতিনীতি আচার অনুষ্ঠান নিয়ে জ্ঞানের যে শাখা গড়ে উঠে তাই হলো পরিনীতি। তাহলে দুটার অর্থ গিয়ে দাঁড়ালো যে পরিনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তবু তোমাদের সুবিধার জন্য আমি একটি ছক আকারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বইয়ের মধ্যে ডিটেলস আকারে দেয়া আছে, আমি সংক্ষেপে তোমাদেরকে ছকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। সেটি হলো, দেখো, পরিনীতি হলো নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে। নাগরিকের যেসব বিষয় নিয়ে আলোচনা করে সেগুলি হলো নাগরিকের অধিকার, কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয় রূপ, নাগরিকের জাতীয় রূপ, নাগরিকের আন্তর্জাতিক রূপ নিয়ে আলোচনা করে। আর নগররাষ্ট্রের মধ্যে হলো নগররাষ্ট্র, জাতিরাষ্ট্র, বিশ্ব মানবতা। মোট কথা রাষ্ট্রের মধ্যে নাগরিকের বসবাসরত যত কিছু আলোচনা আছে, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিক এবং নগররাষ্ট্র সব কিছু নিয়ে আলোচনা করবে পরিনীতি। তাহলে মোটামুটি আমরা পরিনীতিটা কি বুঝে গিয়েছি। মূল কথা গিয়ে দাঁড়ালো পরিনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সকল কিছু নিয়ে আলোচনা করবে পরিনীতি। পরিনীতি সম্পর্কে হোয়াইটের বক্তব্যটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায় জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে যে পরিনীতি সম্পর্কে হোয়াইটের প্রামাণ্য সংজ্ঞাটি লিখো 1 নম্বরের জন্য। সেজন্য আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। হোয়াইটে তার দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিনীতি বলে। তার তিনি বুঝিয়ে দিয়েছেন যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্নই নিয়ে আলোচনা করবেই হলো পরিনীতি। তাহলে তোমরা বুঝতে পেরেছো পরিনীতিটা কি। এখন আমরা যাচ্ছি সুশাসন পরিচিতি নিয়ে। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। সুশাসন 4টি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এই 4টি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল এটা প্রথম প্রকাশ করে 2000 সালে বিশ্বব্যাংক। তারা প্রকাশ করে যে সুশাসনটা 4টি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এই 4টি যে প্রধান স্তম্ভ যেখানে থাকবে সেই প্রশাসনের মধ্যে অবশ্যই সুশাসন থাকবে। সে 4টি স্তম্ভগুলো হলো দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ। সরকার যদি জনগণের প্রতি দায়িত্বশীল থাকে এবং জনগণও যদি সরকারের কাছে দায়িত্বশীল থাকে, তাহলে সে প্রশাসনের মধ্যে কি থাকবে? সুশাসন থাকবে। স্বচ্ছতা বলতে বোঝানো হচ্ছে সরকার যদি তার সকল কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করে, স্বচ্ছতা প্রকাশ করে, তার সকল কাজের বৈধতা প্রকাশ করে জনগণের কাছে, তাহলে সে জনগণও উপকৃত হবে এবং সে প্রশাসনের মধ্যে সুশাসন থাকবে। আইনি কাঠামো বলতে বলা হয়েছে যদি প্রশাসনের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আইনের শাসন থাকে। আইনের শাসন থাকবে কীভাবে বুঝবে? যদি সে প্রশাসনের মধ্যে সকলকে সমান চোখে দেখা হয়, তারপরে স্বাধীন বিচার বিভাগ থাকে, তারপর হলো
বিনা অপরাধে কাউকে বিচার দেওয়া না হয়, মানে শাস্তি দেওয়া না হয়, তাহলে বুঝে যাবে সে প্রশাসনের মধ্যে আইনের শাসন আছে। আর আইনের শাসন থাকলে সেখানে অবশ্যই কী থাকবে, সুশাসন থাকবে। এবার হলো অংশগ্রহণ। একটা প্রতিষ্ঠানে বা প্রশাসনে যদি জনগণের অংশগ্রহণ থাকে, গণতন্ত্র বলতে কী বুঝে, জনগণের অংশগ্রহণ, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে তাহলে সেখানে কি থাকবে, সুশাসন থাকবে। তাহলে মোটামুটি বোঝা গিয়েছে সুশাসন বলতে বোঝানো হচ্ছে প্রশাসনের মধ্যে যদি স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, দায়িত্বশীলতা থাকে, আইনের শাসন থাকে, অংশগ্রহণ থাকে, তাহলে সে প্রশাসনের মধ্যে সুশাসন থাকে। তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য সংক্ষেপে আরেকটি গ্রাফের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা যদিও বা জানি যে মানে এই যে গভর্নেন্স প্রক্রিয়া, সুশাসন প্রক্রিয়া কিন্তু সরকার একটা উপাদান মাত্র। হ্যাঁ, তবুও আমি তোমাদেরকে এই মানে গ্রামীণ জনপদে অর্থাৎ গ্রামের মধ্যে কিভাবে সুশাসনটা বজায় থাকে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো, এই যে এই গভর্নেন্স প্রক্রিয়াটাতে কিন্তু এই সরকারটা একটা কি বললাম আমি, উপাদান মাত্র। এর অন্যান্য উপাদান নির্ভর করে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার ধরন ও সংশ্লিষ্ট ক্ষেত্রের উপর। হ্যাঁ, উদাহরণস্বরূপ বলা যায় একটি গ্রামীণ এলাকায়, যেমন ধরো এই যে গ্রামীণ এলাকায় যদি গভর্নেন্স প্রক্রিয়ায় যদি সরকারের পাশাপাশি এই যে ভূস্বামী, তারপরে যে সাধারণ নাগরিক, মহাজন, সমবায় সংগঠন, এনজিও, ধর্মীয় নেতৃবৃন্দ, এরা এই প্রত্যেক ব্যক্তি বা সংগঠনই কিন্তু ভূমিকা পালন করে। কিভাবে পালন করে, এই দেখো, যেমন দেখো এই সাধারণ জনগণরা চাহিদা ও দাবি প্রেরণ করে সরকারের কাছে। স্থানীয় সরকাররা আবার এই চাহিদা দাবি প্রেরণের উপর ভিত্তি করে সেবা দিয়ে থাকে এবং এই সেবাগুলো নাগরিকরা পেয়ে থাকে। আবার এখান থেকে সম্পদের অংশবিশেষ যোগান দেয় সরকারকে। সরকার আবার সেটার জবাবদিহিতার মাধ্যমে সাধারণ নাগরিকের কাছে জবাবদিহিতা থাকে, যেহেতু তারা এটা মানে এটা চালাচ্ছে। হ্যাঁ, আবার সাধারণ নাগরিকরা সকল কাজের জন্য তাদেরকে বৈধতা দিবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে পরিচালনার জন্য তাদেরকে সুযোগ দিবে এবং স্থানীয় সরকারের সেই সুযোগের ভিত্তিতে সুন্দরভাবে নেতৃত্ব দানের মাধ্যমে সাধারণ নাগরিকদেরকে, ভূস্বামীদেরকে, সকলকে মানে আমাদের যত ব্যক্তি বা সংগঠন সবাইকে কী করবে, সাহায্য করবে। এক কথায় গিয়ে দাঁড়ালো যে এই যে শাসকের সাথে যে শাসকের শাসিতের যে সম্পর্ক, হ্যাঁ, এই যে শাসকের সাথে জনগণের যে সম্পর্ক, এই সুশীল সমাজের যে সম্পর্ক, এই সুন্দরভাবে সম্পর্কটাকেই কিন্তু বলা হয় কি, সুশাসন। এর আমরা সাধারণ নাগরিকরা সরকারকে সুন্দরভাবে সাহায্য করব, সরকারও আমাদেরকে সাহায্য করবে। আমরা নাগরিকরা সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করব, বৈধতা প্রদান করব, তাদেরকে জবাবদিহিতা করার জন্য বৈধতা প্রদান করব, তারাও আমাদেরকে বিভিন্ন জবাবদিহিতা প্রদানের মাধ্যমে আমাদেরকে সাহায্য করবে। এভাবেই কিন্তু প্রশাসনের মধ্যে সুশাসনটা বজায় থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সুশাসনটা কি দাঁড়ালো, সুশাসনটা হলো যদি প্রশাসনের মধ্যে জবাবদিহিতা থাকে, স্বচ্ছতা থাকে, বৈধতা থাকে, আইনের শাসন থাকে, তাহলে সে প্রশাসনের মধ্যে কি থাকবে, সুশাসন থাকবে। এখন আমরা চলে যাচ্ছি পরিণত সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। যেহেতু পরিণত সুশাসন পড়ছি, ওটার কি কি বিষয় আছে, তোমার বইয়ের মধ্যে কি কি পাবে সেটা নিয়েও আমাদেরকে একটু জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো পরিণত সুশাসনের মধ্যে কি কি আছে এবং এটা পড়ে আমরা কি উপকৃত হব, এটা থেকে আমরা কি জানতে পারবো সেটা আমরা বুঝতে পারবো। তাহলে পরিণত সুশাসনের পরিধি বা বিষয়বস্তু, তাও আমি তোমাদেরকে ছকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রথম পয়েন্টটা আমি তোমাদেরকে ধরো এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হলো নাগরিকের অধিকার ও কর্তব্য। পরিণত সুশাসনের বিষয়বস্তুর মধ্যে আসছে প্রথমেই কিন্তু কি, নাগরিকের অধিকার ও কর্তব্য। হ্যাঁ, দ্বিতীয়টা হলো কি, রাষ্ট্র নিয়ে আলোচনা করবে, নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করবে, সরকারের প্রকারভেদ নিয়ে আলোচনা করবে। সরকারের প্রকারভেদ বলতে কী বোঝায়, সরকার তো অনেক রকমের হতে পারে, যেমন কোথাও গণতন্ত্র আছে, কোথাও একনায়কতন্ত্র আছে, কোথাও স্বৈরতন্ত্র আছে, কোথাও এককেন্দ্রিক রাষ্ট্র আছে, কোথাও যুক্তরাষ্ট্রীয় কেন্দ্রিক রাষ্ট্র আছে, সরকার আছে, কোথাও আছে সংসদীয় সরকার, কোথাও আছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এসব নিয়ে আলোচনা করবে কে, পরিণতি। আবার পরিণত শাসনে আলোচনা করবে কি, নির্বাচক মণ্ডলী এবং নির্বাচন, দেশের মধ্যে নির্বাচনটা কিভাবে হবে, কাদের নির্বাচক মণ্ডলী নির্বাচিত করা হবে, কারা এটা সুন্দরভাবে পরিচালিত করবে, এগুলো সব কিছু কিন্তু পরিণতি আলোচনা করে। আরেকটি হলো কি, জনমত, জনগণের মত, যেখানে জনগণের মতটা অবশ্যই কী হতে হবে, যুক্তিযুক্ত হতে হবে, তাহলে কিন্তু ওই দেশে ওই প্রশাসনের মধ্যে সুশাসন থাকবে। এবং এই জনমত নিয়েও আলোচনা করবে কি, পরিণতি ও সুশাসন।
তারপর হলো কি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠন, সকল বিষয় নিয়ে এই আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠন নিয়েও আলোচনা করবে পরিণতি ও সুশাসন। তারপরে হলো মানবাধিকার, মানুষের অধিকার, মানুষের সকল কিছু মৌলিক অধিকার, মানবাধিকার সব কিছু নিয়ে আলোচনা করবে পরিণতি ও সুশাসন। এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের পরিণতি সুশাসনের এক একটা অধ্যায়। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের বিষয়বস্তু, এগুলো পড়তে হবে। তারপর হলো রাজনৈতিক প্রতিষ্ঠান, অর্থাৎ রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তারপরে যে উপদল, এইগুলো সব কিছু নিয়ে আলোচনা করবে কে? পরিণতি। মোট কথা আমরা তাহলে পরিণতি সুশাসন পড়লে রাজনৈতিক দল, নেতৃত্ব, এগুলো সব কিছু সম্পর্কে আমরা জানতে পারবো। আরেকটা হলো সরকার। পরিণতি সুশাসন কিন্তু সরকার নিয়েও আলোচনা করবে। এখন সরকারের মধ্যেও কিন্তু তিনটি বিভাগ আছে। সরকারের কয়টি অঙ্গ? সরকারের তিনটি অঙ্গ বা বিভাগ। একটি হলো আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই তিনটি বিভাগ নিয়ে কিন্তু সরকার পরিচালিত হয়। এগুলো নিয়েও আলোচনা করবে পরিণতি ও সুশাসন। তারপর হলো সংবিধান। সংবিধান কিন্তু রাষ্ট্রের দর্পণ। মোট কথা রাষ্ট্রের সকল কিছু সংবিধানে লেখা থাকে। এই সংবিধান নিয়েও আলোচনা করবে পরিণতি। আবার নেতৃত্ব নিয়েও আলোচনা করবে পরিণতি। নেতৃত্ব বলতে এখানে একটা নেতার গুণ, সামাজিক ও নৈতিক গুণ, এগুলো সব কিছু নিয়ে আলোচনা করবে পরিণতি। একটা নেতা কিভাবে তার নেতৃত্ব প্রকাশ করবে, তার গুণাবলীগুলো কী কী, তাকে কিভাবে নেতৃত্ব দিতে হবে, তার মধ্যে কিসের নেতৃত্ব থাকতে হবে, এগুলো সব কিছু নিয়ে আলোচনা করবে পরিণতি। তারপর হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকার যে তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটা বিভাগকে স্ব ক্ষমতা দিয়ে দেয়া, তাদেরকে প্রত্যেককে তার নিজের ক্ষমতা দিয়ে দেয়া, যে যাতে কেউ কারো ক্ষমতার মধ্যে হস্তক্ষেপ না করে। হ্যাঁ, যার যার ক্ষমতা তাকে ভাগ করে দেওয়াটাই হলো কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এগুলো কিন্তু আলোচনা করে পরিণতি ও সুশাসন। তাহলে আমরা বুঝতে পেরেছি পরিণতি ও সুশাসনের বিষয়বস্তুগুলো কি কি। এই পরিণতি সুশাসনের বিষয়বস্তুগুলো যখন তোমরা পড়বে, এগুলো তোমরা যখন পুরো অধ্যায়, সবগুলো অধ্যায় আছে তোমাদের এগুলো যখন আলোচনা করবে, তখন তোমরা বুঝতে পারবে এটার প্রয়োজনীয়তাটা কী। এই জন্যই কিন্তু একটা আছে পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। এগুলো পাঠ করলে তোমাদের মানে কি, তোমাদের এটা কেন পাঠ করা প্রয়োজন। যেমন তোমরা যদি এই অধ্যায়গুলো যদি পড়ালেখা করো, এগুলো নিয়ে যদি যখন তোমরা পরিণতি সুশাসন নিয়ে পড়বে, অবশ্যই এই অধ্যায়গুলো জানবে। আর এই অধ্যায়গুলো তোমাদের জানা প্রয়োজন কেন? যেমন তুমি নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে তুমি যদি জানো, তাহলে তোমরা কি করতে পারো? সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারবে। তাই তোমাদের এটা পড়া দরকার। রাষ্ট্র সম্পর্কে জানো, তোমরা রাষ্ট্রের মধ্যে কি কি হচ্ছে না হচ্ছে, কোন দেশে কোন রাষ্ট্রের মধ্যে কি হচ্ছে, সব কিছু তোমরা জানতে পারবে। তাহলে তোমাদের পরিণতি সুশাসন পাঠ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য বলা হচ্ছে পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা কিন্তু প্রচুর রয়েছে। তাহলে তোমরা একজন সুনাগরিক হতে পারবে, রাষ্ট্র সম্পর্কে জানতে পারবে, নির্বাচন সম্পর্কে জানতে পারবে, মানবাধিকার সম্পর্কে জানতে পারবে, সব কিছু সম্পর্কে জানতে পারবে। তোমরা একটা সুদক্ষ নেতৃত্ব গঠন করতে পারবে। এবার হলো আরেকটি যেটা আমরা আলোচনা করব, সেটা হলো পরিণতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। পরিণতি সুশাসনের সাথে কিন্তু অনেক শাখার সম্পর্ক রয়েছে। যেমন পরিণতির সাথে প্রধান যেটার বেশি খুবই গভীর সম্পর্ক রয়েছে, সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের। আরেকটা হলো সমাজবিজ্ঞান, অর্থনীতির সাথে সম্পর্ক রয়েছে, নীতিশাস্ত্রের সাথে সম্পর্ক রয়েছে, তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পর্ক রয়েছে। সুতরাং তোমাদের এই সম্পর্ক, এই শাখা মানে পরিণতি সুশাসনের সাথে যে অন্যান্য শাখার সম্পর্ক, এগুলো নিয়ে আমি আলোচনা করব নেক্সট ক্লাসে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। সবসময় ক্লাস করবে, অনলাইনের ক্লাসগুলো ফলো করবে। ইনশাল্লাহ তোমরা সব কিছু জানতে পারবে এবং উপকৃত হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।